হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার পরিবারও সবাই ভালো আছে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর কী নিয়ে ভিডিওটা হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো চলো কিছু কথা বলি, সেগুলো শোনো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমি যে কথাটা বলতে এসেছি মন্দিরা আর রিয়াঙ্কাকে নিয়ে, তার আগে বলি যে কোন অধিকারে বলছি। কারণ আমি একজন ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, এখন থেকে না। মন্দিরার ভিডিও দেখি 2020 সাল থেকে। আর রিয়াঙ্কা যবে থেকে চালু করেছে তবে থেকে, ইভেন ওর মা, মানে মন্দিরার মা, মন্দিরার কাকি শাশুড়ি, মন্দিরার ননদ, সকলের কিন্তু আমি ভিউয়ার্স, ইভেন আমি কিন্তু সাবস্ক্রাইবারও। হুম, দুটোই। তো প্রথমে একটু রিয়াঙ্কার কথা বলি। রিয়াঙ্কা কিন্তু এখানে যে শাড়ি নিয়ে যে ঝড়টা সোশ্যাল মিডিয়ায় উঠেছে, শাড়ি নিয়ে যে ইউটিউবে যে কন্ট্রোভার্সি দিদিরা বলছে, বা শাড়ি নিয়ে যেই কথাগুলো উঠেছে, সেই কথাগুলোর জন্য কিন্তু মন্দিরা তুমি দায়ী, তুমি দায়ী মন্দিরা। আর মন্দিরের কথায় পরে আসবো, আগে রিয়াঙ্কার কথা বলি, তারপরে মন্দিরের কথায় আসবো। তো রিয়াঙ্কা যখন শাড়িটা ফেরত দিতে গেছিল, মানে কালারের জন্য, তখন কিন্তু ও কিন্তু অন ক্যামেরায় দেয়নি মন্দিরাকে, অন ক্যামেরায় দেয়নি, অফ ক্যামেরায় দিয়েছে। এই শাড়ির ফেরতের ব্যাপারটা অন ক্যামেরায় মন্দিরা এনেছে। হলো, আমি তো বললামই যে মন্দিরের কথা পরে আসছি, রিয়াঙ্কার কথায় আসছি। আচ্ছা, তোমাদের খুব ভালো রিলেশন, তোমরা শাড়িটা ফেরত দিয়েছো কালারের জন্য। যেদিন মন্দিরা তোমাকে শাড়িটা দিতে গেল, অন ক্যামেরায় দিয়েছিল, তখন তুমি অন ক্যামেরাই বলতে পারতে যে আমার হলুদ শাড়ি অনেক আছে, তাহলে এটা চেঞ্জ করে দিস। আর কি বললে, তোমাদের বন্ধুত্বর বন্ডিং অনেকটা, তাই তো? তাহলে একটা বন্ধু আরেকটা বন্ধুর কালার সম্পর্কে জানবে না কেন? আর যদি নাই বা জানে, তাহলে শপিং করতে একসাথে কেন গেলে না? যে ঠিক আছে, আয় একসাথে চয়েস করে নিবি যে কোন শাড়িটা তোর পছন্দ, সেটা নয় কেন? আর মন্দিরা বলেছিলে যে অনেক দিন আমাদের বন্ধুত্বের রিলেশনটা ছিল না, তারপরে কিন্তু আবার আমরা সোশ্যাল মিডিয়া আসার পর ইউটিউব থেকে বন্ধুত্ব হয়েছে। আচ্ছা, কখনো কারোর প্রিয় বন্ধু কখনো হারিয়ে যায় মাঝপথে? জানো তো, জন্ম থেকে কিন্তু যে বন্ধুত্বটা হয় সেটাই থেকে যায়। মাঝপথে, মাঝ বয়সে বন্ধুত্ব কিন্তু মানে অতটা স্ট্রং হয় না, আমি আমার ধারণা থেকে বলছি। আর এটা তোমার ছোটোবেলার বন্ধু হারিয়ে গেছিল, ইউটিউবে এসে আবার তুমি পেয়েছো, সব ঠিক আছে। মন্দিরাকে পরে বলছি, আগে প্রিয়াঙ্কাকে বলি। আমি আবার মন্দিরের মধ্যেই ঢুকে যাচ্ছি। তো তোমার দোষ রিয়াঙ্কা কম আছে, কারণ তুমি অফ ক্যামেরায় শাড়িটা ফেরত দিয়েছিলে। গেল। আরেকটা কথা বলি, যখন কেউ ভালোবেসে কোনো উপহার দেয়, সেটা কেউ, বললাম কেউ উপহার দেয়, তখন কিন্তু সেটা আনন্দের সাথে গ্রহণ করা উচিত। তবে হ্যাঁ, আমি আমার কথা বলি, আমার ননদ বলো, আমার মা বাবা বলো, আমার দুই মেয়ের জামা প্যান্ট দেয়, অনেক সময় ছোট বড় হয়, তখন কিন্তু বলি যে বাবা এটা ছোট হয়েছে, ননদকে বলি বোন এটা ছোট হয়েছে, একটু পাল্টে দাও। বেশিরভাগ পাল্টে দিতে হয় আমার বড় মেয়ের, ঠিক আছে? আর যখন ফোন করে নেয়, দেখবে ব্র্যান্ডেড জামা যেগুলো, সেগুলো কিন্তু অ্যাকুরেট সাইজ থাকে। আর যেগুলো নাকি ব্র্যান্ডেড ছাড়া, সেই মানে বাচ্চাদের জামা প্যান্টের কথা বলছি, সেই জামার কিন্তু সাইজ ঠিক থাকে না। যেমন আমার বাবা বিরক্ত হয়ে এবার টাকাই দিয়েছে, বলেছে তুই তোর পছন্দ মতন কিনে নিস। তো এর বাচ্চাদের ব্যাপারগুলো ছোট বড় হলে সেটা বলা যায়, কিন্তু শাড়ির ক্ষেত্রে নয়। আর জানো তো, একটা তুমি তো এটা ভাবতেই পারতে বলো যে একটা শাড়িতে জীবন যায় না, তাই না? আর বউদের কাছে লাল হলুদ থাকবে না, এটা তো একটা মানে কি বলবো, কমন ব্যাপার যে বউদের কাছে লাল হলুদ তো থাকবেই, তাই না? তোমার ঘরেও আছে, আমার ঘরেও আছে। আর
আমারও অনেক হলুদ শাড়ি আছে, অনেক লাল শাড়ি আছে। তারপরেও জানো তো, পয়লা বৈশাখে আমার বাবা একটা আমাকে হলুদ শাড়ি দিয়েছে। আমার কিন্তু অনেক হলুদ শাড়ি। আমার বাবা এটাও জানে যে আমার অনেক হলুদ শাড়ি আছে, কারণ আমি পরি যখন, দেখতে পাই, তখন বলে যে তোর অনেক আছে জানি, তবুও কিন্তু আরেকটা হলুদ শাড়ি দিলাম তোকে, হলুদ শাড়িটা পরলে বেশ ভালো লাগে, আমি পছন্দ করে এনেছি, তুই এটা পরবি। এবার পয়লা বৈশাখেই দিয়েছে। তো যখন কেউ কোনো গিফট দেয় তার মধ্যে না অনেক ভালোবাসা থাকে, অনেক ভালোবেসে থেকে মানে দেয়। আর তোমাকে তো তোমাকে যদি তোমার পছন্দেই দেওয়ার হতো মন্দিরার, তাহলে মন্দিরা তোমাকে একটা কল করতে পারতো দোকানে গিয়ে, যে দেখ তোর জন্য আমি শাড়ি কিনতে এসেছি। আর এটা তো সারপ্রাইজ কিছু নেই বন্ধুত্বের মধ্যে, সারপ্রাইজ আছে, হয়তো সেটা বার্থডে হতে পারে, বার্থডে কেক নিয়ে এসে কাটলো, সেটা ঠিক আছে। এটা শাড়ির যখন এরকম সমস্যা কালার নিয়ে, তখন বলতেই পারতো। যেহেতু তোমার সমস্যা, তোমার বন্ধু নিশ্চয়ই জানবে, বুঝবে, প্রিয় বন্ধু বলছো, তাই না? তখন তো ফোন করতে পারতো যে দেখ আমি একটা শাড়ি কিনতে এসেছি তোর জন্য, তোর কি হলো পছন্দ, না অন্য কোনো কালার নেব, তখন তুমি বলে দিতে পারতে, তাহলে এই সমস্যাটা হতো না। আর ও তোমাকে ওর পছন্দে দেবে জন্য কিন্তু তোমাকে কলটা করেনি, সেটাও তোমাকে বুঝতে হবে। ও তোমাকে দেবে জন্য কিন্তু তোমার কালারটা তোমাকে জিজ্ঞাসা করেনি, বা দোকানে যাওয়ার আগে পরেও জিজ্ঞেস করতে পারতো তোর কোন কালার পছন্দ, যেটা ও শিক্ষক দিবসে করেছিল। আসলে শিক্ষক দিবসে ও ওর টিচারদের কাছ থেকে জেনে নিয়েছিল কার কোন কালার পছন্দ, তেমনই তোমার কাছ থেকে জানতে পারতো, তাই না? তাহলে তো আজকে এই সমস্যাটা হতো না। তাহলে যখন জানেনি, তখন নিশ্চয়ই ওর পছন্দে তোমাকে দেবে বলে সেই জন্য জানেনি, সেটা তুমি রেখে দিতে পারতে। আর সেটা তুমি 2-3 দিন পর গিয়ে ওকে ফেরত দিলে। কেন করলে এটা? এটা তোমার মনে হয় যে তুমি ঠিক করেছো? আরেকটা, তোমাকে আরেকটা জিনিস, মানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো এই শাড়িটা দেখতে পাচ্ছ, আর দেখো এই শাড়িটা, কোনো পার্থক্য আছে? দেখো তো, ভালো করে দেখো, না ভালো করে দেখো, দেখেছো কোনো পার্থক্য আছে? দেখো এটা কিন্তু আমি পরেছি অনেকবার, দেখবে, এই দেখো, দেখেই বুঝতে পারবে। দেখো শাড়ির ভাঁজ সব কিছু দেখে বুঝতে পারবে। এই শাড়িটাও দেখো, এটা কিন্তু আমি পরিনি এখন অবধি, এই শাড়িটা কিন্তু আমি পরেছি, দেখলে, এই যে ভালো করে দেখো, দেখলে তো। ইচ্ছে করে নিশ্চয়ই আমি এই দুটো শাড়ি কিনিনি, আমি নিজে কিনিনি, এটা আমার গিফট। প্রথমে দিয়েছিল আমার ননদ আমাকে, তার পরের দিনকে, মানে একটা অকেশনে, তার পরের দিনকে দিয়েছিল আমার দিদি, মানে আমার মাসির মেয়ে। ননদের থেকেও মাসির মেয়ে অনেকটা মানে মন খুলে কথা বলার মতন, তাই না? কেন, ননদকে আমি বিয়ের পর থেকে দেখছি, আর যে দিদি আমার মাসির মেয়ে, তাকে কিন্তু আমি বিয়ের আগে থেকে দেখছি। যে দিদি এই কালার এই শাড়ি সেম আমার কাছে আছে, তুই আর দিস না, কথাটা বলতেই পারতাম, কিন্তু বলিনি, জানো তো। আসলে ও কি করে জানবে আমার আলমারিতে কি কি শাড়ি আছে, বা কটা শাড়ি আছে, বা কে কি গিফট দিল, জানবে কি করে, তাই না? সেও তো একটা ভালোবেসে আমার জন্য ভেবে একটা শাড়ি এনেছে, আমি কি করে বলতে পারতাম এই কথাটা যে আমাকে চেঞ্জ করে দে? আমি যখনই দুজনের শাড়ি মানে দুরকম দিনে পরবো, তখন কিন্তু সবাই ভাববে আমি একটা শাড়িই পরে যাচ্ছি। যখন আমি শাড়িটা পরে রাস্তায় যাব ননদের বা ননদের সামনে পরবো, তখন আমার ননদ জানছে যে আমি ননদের শাড়ি পরছি। আবার যখন এই শাড়িটাই পরবো, তখন আমার ওই দিদিও জানছে যে আমার শাড়িটাই পরছে। এরকমই তো হবে। কিন্তু আমি কিন্তু দুজনের শাড়ি দুই রকমভাবেই হয়তো পরবো, তাই না? কিন্তু শাড়ি একটাই। এরকমই তোমাদেরকে যদি মানে কখনো শাড়ির কালেকশন দেখাই আমি, ইয়েলো শাড়ি অনেক, অনেক ইয়েলো শাড়ি। হ্যাঁ, গিফট পাওয়াও অনেক। এবার নিজে থেকে তো আমি যখন কিনছি তখন আর ইয়েলো কিনছি না, যখন কিনছি তখন রেড কিনছি না। তো দেখলে যে দুটো রেড শাড়ি দিয়ে আমি তোমাদেরকে মানে উদাহরণটা দেখালাম। এবার আমার হাজবেন্ড, আমার শরীরের একটা অঙ্গ বলতে পারো, সে আমাকে
অনেক গিফট নিয়ে এসছে অনেক রকমভাবে। কিছু কিছু গিফট মন থেকে হয়তো কোথাও একটা মনে হচ্ছে না এটা এরকম হলে বেশি ভালো হতো, মনে হয়েছে। কিন্তু জানো তো, মুখ ফুটে বলতে পারিনি। কেন বলো তো? সে তো, আমি এটাই চিন্তা করেছি, সে অনেক ভালোবেসে নিয়ে এসেছে, অনেক ভেবে নিয়ে এসেছে, বিশেষ করে আমার জন্য নিয়ে এসেছে। হুম, তাহলে পড়ি নাই জিনিসটা, বা ঠিক আছে নিয়ে এসছে একটা জিনিস, তো কখনোই সারা জীবন না। আমরা নিজেরাও চিরস্থায়ী কি বলো তো? তাহলে একটা শাড়ি দিয়ে কি হবে? হুম, বা একটা যে কোনো জিনিস দিয়ে কি হবে? পড়িই না। নিয়ে এসেছে যখন তাহলে পড়ি, অপছন্দ হলেও পড়ি। যখন পড়ে বলি যে খুব সুন্দর হয়েছে জানো তো, তখন কিন্তু তার যে মুখের হাসিটা, সেটা কিন্তু লাখ টাকা দিয়েও কেনা যায় না। আবার বলি তোমার পছন্দ খুব ভালো, তো খুব ভালো হয়েছে। তো এটাই মনে হয় ভালোবাসা। কিছু কিছু সময় না, কোনো মিথ্যে কথায় যদি তোমার তোমার মিথ্যে কথায় তোমার আর কি তোমার নিজের মধ্যে যে কষ্ট, সেটা যদি কাউকে অনেক সময় না বুঝতে দাও, হাসি মুখে থাকো বা হাসি মুখে তাকে বলো, দেখবে তার মুখের যে হাসিটা, সেটাতে দেখবে তোমার কষ্টটা অনেক কমে গেছে। এটা কিন্তু হয়। আমি জানি না তোমাদের সাথে হয় কিনা, আমার হয়। আমার আমার মানে দুঃখ কষ্ট যা কিছু হোক, কোনো গিফট নিয়ে যে ঠিক আছে এটা আমার পছন্দ হলো না, কিছু না, তবু কিন্তু বলি যে না খুব ভালো হয়েছে, তোমার পছন্দ খুব ভালো। তো দেখবে তার যে হাসি, তার যে মনের একটা তৃপ্তি, না তাহলে আমি ভালো দিতে পেরেছি, তাহলে কিন্তু সে কষ্টটা পায় না। মন্দিরা যতই বলুক যে ও আমার বন্ধু, ও দিতেই পারে, দিয়েছে ভালো হয়েছে, আমি মুখে ছুঁড়ে দিতাম আমি হলে, এগুলো সম্পূর্ণ ভুল। এগুলো সম্পূর্ণ ভুল। কখনো কালার, দাম, গিফটের ক্ষেত্রে কখনো ম্যাটার করে না। ভালোবাসার থেকেও ফিকে এইগুলো, দাম, জিনিসপত্র ফিকে। ভালোবাসায় কোনো জিনিসের মূল্য হয় না ভালোবাসার কাছে। কেউ যখন ভালোবেসে একটা নেল পলিশও দেয়, সেটাও কিন্তু অনেক দামি, তাই না? তো যাই হোক, তুমি দিয়ে ফেলেছো, সেটা নিয়ে বারবার করে কথা বললেও সেটা রিটার্ন হবে না। তো এবার আসি মন্দিরার কথায়। মন্দিরা, তুমি বলেছো তুমি হলে শাড়িটা ছুঁড়ে দিতে। তোমাকে তো আমি কাছের থেকে দেখেছি, সত্যি তাই করতে পারবে তুমি? নাকি এই কন্ট্রোভার্সি দিদির জন্য তুমি কথাটা রেগে গিয়ে বললে? আরেকটা কথা, তোমাদের মধ্যে এত ভালোবাসা, তোমরা সন্ধে কাটাও অফ ক্যামেরায়, তাহলে এই শাড়িটা ফেরত দিয়েছে এটা ভেতরে ভেতরে রাখতে পারতে, কেউ তো জানতে পারতো না। তাহলে এটাকে নিয়ে কন্টেন্ট কেন করলে? কন্টেন্ট কেন করলে যে আর পুরো লিখেই দিলে? পুরো কন্টেন্ট এটাই তৈরি করলে যে শাড়ি রিয়াঙ্কা এসে ফেরত দিয়ে গেল বাড়ি বয়ে, ভাবতে পারিনি এরকম একটা সামথিং, এরকম একটা কন্টেন্ট তুমি দিয়েছো। তুমি যখন এই কন্টেন্টটা দিয়েছো, সবাই যখন দেখতে পেয়েছে, এটা সোশ্যাল মিডিয়া 4 লাখ লোক দেখেছে, সেখানে তো বলবেই বলো। তুমি এটা ভেতরেই রাখতে পারতে। ওই যে তুমি বলবে আমার সব কিছু আমার পরিবারকে জানতে হবে, সব কিছু আমার দৈনন্দিন মানে দৈনিক আমি যা কাজ করি, যা করি, যা যেখানে যাই, সব আমার পরিবারের লোককে জানাই। তাহলে তুমি যখন 1 বছর আগে অনেক কমেন্ট, অনেক কন্ট্রোভার্সি সহ্য করতে পারতে না, তখন তো 1 মাস কাজ বন্ধ রেখেছিলে। আর তোমাকে তো আজকে কাজ বন্ধ রাখার কথা কেউ বলেনি, তুমি অন্য কন্টেন্ট দিতে পারতে, এই কন্টেন্টটা নাই বা দিতে পারতে, তাই না? রিয়াঙ্কারও কিন্তু খারাপ লেগেছে, রিয়াঙ্কার খারাপ লেগেছে, হয়তো
বলতে পারছে না, খারাপ লেগেছে তুমি যে ওকে নিয়ে এই শাড়িটা নিয়ে কন্টেন্ট করেছো। ও তো বলতে পারতো আমি মন্দিরাকে শাড়িটা ফেরত দিতে যাচ্ছি। ওর যদি সেটা দরকার মনে করতো তাহলে তো ও ক্যামেরা অন করে বলতে পারতো মন্দিরাকে শাড়িটা ফেরত দিতে যাচ্ছি, দেখো আমার অনেক ইয়েলো শাড়ি হয়ে গেছে, আমি এটা চেঞ্জ করবো। ও তো বলতে পারতো, ও তো অফ ক্যামেরাই করেছে না। তাহলে তুমি কেন বললে এই কথাটা? আরেকটা কথা, একটা জিনিস জানো তো, আগে নিজেকে ভালোবাসতে হয়। আগে আমার মনে হয় তুমি কোথাও না কোথাও নিজেকে একটু কম ভালোবাসো। আগে নিজেকে ভালোবাসতে হয়, তারপরে সকলের ভালোবাসার জায়গা তৈরি হয়। কেন বললাম নিজেকে ভালোবাসার কথা? তুমি কিন্তু নিজের কথাও অনেক বলে ফেলেছো, যার জন্য কিন্তু তোমার কাছে রিটার্ন এসছে। দেখো সোশ্যাল মিডিয়ায় তুমি আরেকটা কথা বলেছো যে আমার গন্ডারের চামড়া আমার গন্ডারের চামড়া রিয়াঙ্কার গন্ডারের চামড়া নয়। এখানে সোশ্যাল মিডিয়ায় যারাই আসবে তাদের গন্ডারের চামড়া পরেই আসতে হবে। কেন? তোমার 4 লাখ, রিয়াঙ্কার 1 লাখ লোক। এবার 4 লাখের মধ্যে কিন্তু সমান লোক নেই, সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু নেগেটিভ। আবার 1 লাখেও কিন্তু বেশিরভাগই কিন্তু নেগেটিভ। এটাই ধরে আসতে হবে যে নেগেটিভ লোকের সংখ্যাই বেশি, পজিটিভ কম। আমাকে যা দেখবে, যা কিছু শুনবে সেটা নিয়ে কন্টেন্ট করবে। তোমার অফ ক্যামেরায় কি হচ্ছে কেউ কিন্তু জানতে যাচ্ছে না, কেউ দেখতেও যাচ্ছে না। তুমি অন ক্যামেরায় কি করছো সেটা নিয়েই সবাই কন্টেন্ট তৈরি করবে। তুমি এটা ভালো করেই জানতে যে এই শাড়ির ব্যাপারটা 4 লাখ লোক দেখবে, তার মধ্যে অন্তত 5-6 জন তো রিয়াকশান দেবেই। এটা তো আশা তুমি তো ভাবতেই পারো যে এটা হবেই, তারপরেও তুমি জেনে বুঝে এটা করলে। আরেকটা কথা বলি, কে জানতো তোমার মার কটা বিয়ে? কে বলেছে বলো তো? সোশ্যাল মিডিয়ায় আগে তোমার পরিবারের কে এসেছে? তুমি তো। তাহলে তুমি বলেছো, তোমার বাবা বলেছে, তুমি বলেছো। এবার এবার যে বলবো, নিজের বান্ধবী আগে না মা আগে? যে মাকে গুরুত্ব দেয় না, মাকে ভালোবাসতে পারে না, সে অন্য কাউকে ভালোবাসবে? তার জায়গা এতটা হৃদয়ে চলে যাবে যেখানে মা পৌঁছতে পারেনি? আজকে মা খারাপ হোক ভালো হোক, মা এডুকেটেড না হোক, তবু কিন্তু মা তোমার জন্য, কিন্তু তোমার মা বেস্ট তোমার জন্য, আর কারোর জন্য হোক বা না হোক। এ পৃথিবীতে মায়ের জন্য এসেছো। আর মা ভুল করেছে, তুমিও তো সেম ভুল করে যাচ্ছ। কেন কেন করছো? মা ভুল করেছে, মা শাস্তি পাচ্ছে, তুমিও কি সেই শাস্তির অংশীদার হতে চাও? আজকে সেম ভুল তুমিও করেছো, তুমি রিটার্ন এসেছো, তোমার মা রিটার্ন আসেনি। আজকে তুমি যে সোশ্যাল মিডিয়া করেছো তোমার ঘটনাটাকে নিয়ে, সেটা জয়ী যখন বড় হবে, তোমার মেয়ে যখন বড় হবে, তুমি তোমার মাকে যেইভাবে কথা বলেছো, জয়ী যখন তোমাকে সেমভাবে কথা বলবে, তোমার কেমন লাগবে? একটা মা হয়ে বিবেচনা করেই কথা বলা উচিত, যেহেতু তুমি মা হয়ে গেছো। আমরা যখন মা হয়ে যাই না, তখন আমাদের সেই বুঝেই চলা উচিত, সেই বুঝেই কথা বলা উচিত আমাদের মাকেও। এখন তো বোঝার অসুবিধা নেই, কেননা মা হয়ে যাওয়ার পরে মায়ের গুরুত্ব কিন্তু সবাই বুঝে যায়। মাকে ছোট করো না, হাজব্যান্ডকেও ছোট করো না, পরিবারের কাউকে ছোট করো না। তুমি যদি নিজেই ছোট করো সবাইকে, বন্ধু বান্ধব পরিবার, তাহলে তো বাকিরা ছোট করবেই, বসেই আছে ছোট করার জন্য তারা। শুধু একটু ক্লু চাই। আর তোমাকে আরও বলবে যে হ্যাঁ বলো, এ খারাপ, ও খারাপ, সে খারাপ, বলো, তখন তুমি বলতে বসে যাবে। তোমার আজকে তোমার ঘটনা যা হয়েছে, তোমার পাশে তোমার শাশুড়ি, শ্বশুর, মা, বাবা সবাই আছে, সবাই আছে, স্বামী সবাই আছে, নেই কিন্তু বাইরের লোকেরা। তোমার হাজব্যান্ড কিন্তু সোশ্যাল মিডিয়া খুলে কিন্তু ক্যামেরা খুলে কিন্তু তোমার নামে যা তা ভাবে তোমাকে বলেনি, অফ ক্যামেরায় তোমাকে বুঝিয়েছে, যেটা নাকি অনেক কন্ট্রোভার্সি দিদিরা করেছে, যাদের সাথে তুমি খুব মিশতে খুব মিশেছো, তারা বলেছে। তাহলে ভাবো তো, যাদের কাছে তোমার স্বামীর বদনাম করলে তারাই কিন্তু উল্টো
সবাইকে জানিয়ে দিল যে তুমি কি কি বলেছো কি বলনি। আপন লোকেরা না আপনই হয়, জানো তো, বাইরের লোকেরা কখনোই আপন হয় না। তোমার কাছ থেকে কথা জানবে কিন্তু হজম করবে না। তো নিজেকে নিয়ে কিছু বলো না, নিজেকে ভালোবাসো। সবাই নিজেকে, বেশিরভাগ মানুষই কিন্তু নিজেকে ভালোবাসে, যে আমাকে দেখতে সুন্দর হতে হবে, আমাকে আরও ভালো থাকতে হবে, আমি কেন আমাকে নিয়ে 10টা কথা লোককে বলার সুযোগ করে দেবো। এটা তো চিন্তাধারা, নিজেকে ভালোবাসার একটা জায়গা। আমি কেন আমার নেগেটিভ দিকগুলো ধরে মানে বলবো? আমার নেগেটিভ ধরার জন্য তো বহুত লোক আছে, তাহলে আমাকে কেন করতে হবে এই কাজটা, তাই না? আর তুমি এই কথাগুলো আমি বলছি, আমার কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল নয়, বারবার বলছি, আমার ডেলি ব্লগ চ্যানেল। আর তুমি ভিউয়ার্সদের উদ্দেশ্য বলেছো কিছু কথা, সেই কারণে কিন্তু আমাকে বলতে হলো। তুমি আরেকটা কথা বলেছো যে তোমাদের বন্ধুত্ব ভাঙন ধরাতে চায়। তোমাকে রিয়াঙ্কার ব্যাপারে কমেন্ট করে, আবার রিয়াঙ্কাকে তোমার ব্যাপারে কমেন্ট করে। এটাতে তুমি মনে করছো যে ভাঙন ধরানোর চেষ্টা করছে। করুক না, করুক না, প্রমাণ দিতে হবে যে আমরা ভালো বন্ধু বা আমরা ভালো হাজব্যান্ড ওয়াইফ, প্রমাণ দিতে হবে। আমার আজকে যদি তোমাদের বন্ধুত্ব স্ট্রং থাকে, তোমাকে যে খুশি তাই যা খুশি বলুক, তুমি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলে তোমার ভালোবাসা একটুকু কমবে না। আবার রিয়াঙ্কাকেও যদি বলে, রিয়াঙ্কাও তাই করবে। আর যদি ভালোবাসার বা সম্পর্ক স্ট্রং না থাকে, নড়বড়ে থাকে, তাহলে যে কোনো কথায় সম্পর্ক ভেঙে যাবে। আর তুমি যত বছর ধরে সংসার করছো বা আমি যত বছর ধরে সংসার করছি, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ দুজনকে চিনতে পারি যে আমরা কে কিরকম বা কি করতে পারি। একজন এসে বলল, আমাদের সম্পর্কটা এতটাই স্ট্রং, কেউ একটা কথা বললো, সেটা তো আমাদের সংসারে অশান্তি লেগে যাবে। এরকম সংসার, এরকম সম্পর্ক দরকার নেই। এরকম এরকম স্বামী স্ত্রীই নয় আমরা, তাহলে তোমরা কেন? তো ভুল রিয়াঙ্কাও হচ্ছে যতটা দোষী, তার থেকে বেশি দোষী তুমি। আজকে বলতে বাধ্য হচ্ছি তোমাকে, তুমি নাইবা করতে পারতে এটা, মানে ইউটিউবে না, মানে ইউটিউব বলছি, তুমি এই কথাটা নাইবা বলতে পারতে, শাড়ির কথাটা, তাহলে কিন্তু এত কিছু হতো না। বন্ধুত্বের মধ্যে অনেক কথা থাকে, জানো তো, অনেক কথা থাকে, অনেক কিছু থাকে। ঠিক আছে, ও একটা শাড়ি ফেরত দিয়েছিল, কেউ তো জানতে পারতো না। তুমি সবাইকে কন্টেন্ট ছুঁড়েছো আর সবাই কন্টেন্ট নিয়েছে, তারপরে তুমি এরকম কথা বলছো, তারপরে বলছো কেন বলছে। এটা কখনো হবে? তুমি সোশ্যাল মিডিয়ার বাইরে যা খুশি করো, কেউ দেখতে যাবে না, সোশ্যাল মিডিয়ার ভেতরেই করলে তোমার ভিউয়ার্সরা বলবে। আরেকটা কথা তোমাকে বলি, একটা জিনিস জানো তো, কোনো জিনিসের গুরুত্ব কমিয়ে দিলে সেটা মরচে পড়ে যায়, জানো তো। তো তেমনই সেটা সম্পর্কর ক্ষেত্রে হোক, কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক, যে কোনো কিছুতে তুমি এমন কিছু বলে ফেলো না যে ভিউয়ার্সদের মনে মরচে পড়ে যায়। তোমাকে সবাই ভালোবেসে ভিডিও দেখে, আর যারা ভালোবেসে দেখে না তারাও দেখে, ঠিক আছে? সবাই দেখে বলেই আজকে কিন্তু তুমি এখানে। তাই তাদেরকে ধীরে ধীরে এমনভাবে কষ্ট দিও না, এটা আস্তে আস্তে মরচে পড়ে যায়। এখন তোমার অনেক ভিউয়ার্স হয়ে গেছে, অনেক সাবস্ক্রাইবার, এখন বলতেই পারো আর দরকার নেই, কিন্তু বললাম যে একজন দুজন কমতেই তো কমে যায়, তাই না? তো আমার নিজের লোকের কথা বলি তোমাকে, তবে জানো তো একটা কথা বলি, এই সোশ্যাল মিডিয়ায় না আসলে, একটা ইউটিউব চ্যানেল না খুললে জানতেই পারতাম না
যে কত নেগেটিভ মানুষ আছে। ঘরে বসে তো সেটা জানা সম্ভব না। সত্যি ইউটিউব খোলার পরে জানতে পেরে গেছি। অনেকে, আমার অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করেছে, আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছে। কিন্তু কি বলতো, নিজের উপরে বিশ্বাস রেখেছি। আমি যদি সৎ থাকি, আমি যদি আমার কাজ ভালো রাখতে পারি, ভালো করতে পারি কাজ, তাহলে অবশ্যই আমাকে বিজ্ঞাপন দিতে হবে না, অবশ্যই আমি ভালোবাসা পাবো, তাই না? এই বিশ্বাসটা নিজের উপরে রেখেছি। আর জানো কি বলবো, নিজের লোকের কথা, আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, তারা কিন্তু আমার ইউটিউব খুলে, মানে আমার চ্যানেল খুলে দেখে নিচ্ছে, দেখে যাচ্ছে, অথচ তারা কিন্তু সাবস্ক্রাইব করেনি। তাদের উদ্দেশ্য কি বলতো, আমি কি ভিডিও দিচ্ছি সেটা দেখব, যেমন করে হোক দেখছে তো, এটাই আমার কাছে অনেক। নাইবা করলো কমেন্ট, নাইবা করলো কমেন্ট, নাইবা করলো লাইক, তারা ভাবে হয়তো লাইক আর কমেন্ট করলেই আমি মনে হচ্ছে অনেক টাকা পেয়ে যাব। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করব না। আজকে সকাল থেকে বক বক দিয়েই ভিডিওটা শুরু হয়েছে, আর বক বক দিয়েই ভিডিওটা শেষ হয়েছে। তো মন্দিরা, তুমি কিছু মনে করো না। তোমাকে তো, আর দেখো, যারা যত বেশি ভালোবাসবে তারা তত সেভাবে বলবে। তবে হ্যাঁ, বলার ধরন আছে। বলবে বলেই যে কেউ গালাগালি দিয়ে বলে দিচ্ছে, কেউ বাজেভাবে বলছে, সেটা তো অন্যায় করছে। কাউকেই কোনো বাজেভাবে কথা বলা উচিত নয়। তো আমার ভিডিওটা যদি তোমার চোখের সামনে আসে, তুমি অবশ্যই ক্লিক করে দেখো, যে শুনো কথাগুলো, আর মনে মনে একটু ভেবো যে কথাগুলো ভুল বলেছি কিনা। আর যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তোমরা যারা ভিডিও দেখছো তাদের কাছেও বলছি, দেখো ভিডিওটা, ভুল বললেও আমাকে কমেন্ট করে যেও। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমি সকলের পাশে আছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।